সরকারি চাকরির বেতন মাসে ৩৫,০০০ টাকা, অথচ ঢাকা, কক্সবাজার সহ দেশের ৫ জেলায় ফ্ল্যাট, জমি মিলিয়ে তার সম্পদ ৫০ কোটি টাকার কাছাকাছি। মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড আর ৫ কোটি টাকা দামের ফ্ল্যাটও আছে সেখানে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ১ মাসের ছুটিতে গেছেন যুক্তরাষ্ট্রে, ফেরেননি ৬ মাস পরও। তিনি সেলিম হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পার্সোনাল অফিসার। রাজধানীর চন্দ্রিমা হাউজিং চলছে ১৩ তলা ভবনের কাজ। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সেলিম হোসেনের একটি এবং তার স্ত্রীর নামে আছে আরও একটি ফ্ল্যাট। নবীনগর হাউজিংয়ের নির্মাণাধীন ব্লু হ্যাভেন, এখানেও সেলিমের নামে ২টি ফ্ল্যাট। পাশের ভবনেও আছে আরও একটি। আর কল্যাণপুরের দক্ষিণা বাতায়নের ২টি ফ্ল্যাটের একটি কিনেছেন ভাই মেহেদি হাসানের নামে। ভাইয়ের কাছেই আসলে আমরা দিই ভাড়াটা। আমরা সেলিম ভাইয়া নামে ওনাকে একটু চিনি, বাদ বাকি ওনার ডিটেলস হচ্ছে কোথায় কি এগুলো আসলে আমরা জানি। নিজের গ্রাম চুয়াডাঙ্গার তিওর বিলাতেও বানাচ্ছেন ৩ তলা বাড়ি। জমি কিনেছেন ঝিনাইদহ, যশোর, আশুলিয়া এবং কক্সবাজারের ইনানিতে। বাড়িঘাটও অনেকদিন তো হইলে এসির ব্যবসা করেছে, ওর হইলে অন্যান্য পিরাফেট পড়ি টাকা পয়সা হয়েছে, ওর খালি স্বরাষ্ট্র মন্ত্রণে নেয়। দেশের গণ্ডি ছাড়িয়ে সম্পদ আছে বিদেশেও। নিউ ইয়র্কের এই বিলাসবহুল ভবনে ফ্ল্যাট কিনেছেন ৫ কোটিতে, নিয়েছেন গ্রিন কার্ডও। এখানে অনেকদিন দেখা গিয়েছে, বাট এই রিসেন্ট অনেকদিন হয়ে গেছে যে আমরা তাকে দেখতে পাচ্ছি না। আর তাছাড়া অনেক খোঁজখবর নিয়ে দেখা গেছে যে উনি বাংলাদেশে অনেক ফ্রড করে এখানে এসেছেন। এখন রিসেন্ট ওনার কোনো খোঁজখবর পাওয়া যায়নি। ২০১১ সালের সেপ্টেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে যোগ দেন সেলিম। বেতন ছিল ৯,০০০ টাকা, যা এখন বেড়ে হয়েছে ৩৫,০০০। প্রশাসনের যে পর্যায়ে তিনি চাকরি করুক না কেন, যদি আগে রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে থাকেন এবং তার দল যদি ক্ষমতায় থাকেন, তাহলে এখান থেকে এই দুর্নীতি কিংবা ক্ষমতার কিংবা সুযোগ সুবিধার অপব্যবহার করে অবৈধভাবে আয় উপার্জনের একটা ক্ষেত্র তৈরি হয়। ২০২৪ সালে সব মিলিয়ে ৪,২০,০০০ টাকা বেতন পেয়েছেন সেলিম। তবে একই বছরে জাকাত দিয়েছেন প্রায় ১৭ লাখ টাকা। ধরা পড়লে কি অবস্থা তার জন্য অপেক্ষা করছে, কি শাস্তি তার জন্য অপেক্ষা করছে, এই দৃষ্টান্ত যতক্ষণ পর্যন্ত খুব কার্যকরীভাবে সমাজের মধ্যে তৈরি করা সম্ভব না হবে, ততক্ষণ পর্যন্ত এই বাস্তবতার বা এই মানসিকতার পরিবর্তন হবে না। এসব বিষয়ে কথা বলতে সেলিম হোসেনকে ফোন দিলেও ধরেননি। বক্তব্য দিতে রাজি নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও। তবে জানানো হয়েছে সেলিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একজন সেলিম হোসেন, বেতন মাত্র ৩৫,০০০ টাকা। এই বেতনে তো রাজধানী ঢাকায় বাড়ি ভাড়া দিয়ে থাকা মুশকিল। সেখানে সেলিম হোসেন গড়েছেন বিপুল সম্পদ। সরকারি কর্মকর্তাদের বছর শেষে আয় ব্যয় এবং সম্পদের হিসেব নেয়ার যে বিষয়টি সরকার ভাবছে, সেটি চালু করা গেলে সেলিম হোসেনদের অবৈধ সম্পদ অর্জনের পথ অনেকটাই রুদ্ধ করা যেত। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে সৃজনশীল ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান প্রবর্তনায় পেট্রোল বোমা হামলা হয়েছে। প্রতিষ্ঠানটি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ও সমাজচিন্তক ফরহাদ মজহারের। তবে এতে হতাহত বা আগুনের ঘটনা ঘটেনি। গত রাত ৯টার দিকে স্যার সৈয়দ রোডের এই প্রতিষ্ঠানে ছোড়া হয় এই বোমা। পরে সেখানে আসে আইনশৃঙ্খলা বাহিনী, সংগ্রহ করা হয় আলামত। তবে এতে কারা জড়িত সে বিষয়ে তারা কিছু বলতে পারেনি। সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ নেওয়া হয়েছে, তা দেখে এখন অপরাধী শনাক্তের কাজ চলছে। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটের অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলন কলাবাগান থানার আহ্বায়ক সহ ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাতে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদের বিরুদ্ধে ডাকাতির মামলা করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ধানমন্ডির রাসেল স্কোয়ারে কাবিকো কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অফিস সন্দেহে হামলা চালায় কয়েকজন। এ সময় ৩ লাখ টাকা ও 4টি কম্পিউটার লুট করা হয় বলে অভিযোগ ওঠে। দেখছি একটা কম্পিউটার, একটা কম্পিউটারের ওই যে পিসিটিসি ওই বক্সে করে চলে যাচ্ছে রিক্সায় করে একটা ছেলে, অল্প বয়স। জাতীয় জরুরি সেবা নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যায় যৌথ বাহিনী।
আটক করে ১৪ জনকে। তাদের কাছ থেকে ৩১,০০০ টাকা উদ্ধার করা হয়। এর মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের কলাবাগানের আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ বিভিন্ন পদের নেতাকর্মী রয়েছেন। ৩ লক্ষ টাকা আর কিছু চেয়ার টেবিল ভাঙচুর করে ওগুলো নিয়ে যায়। তো পুলিশ এবং সেনাবাহিনী এট এ টাইমে উপস্থিত হয়ে ওখান থেকে ১৪ জনকে আটক করতে সমর্থ হয়। তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে দ্রুত বিচারের ধারায় মামলা করেছে পুলিশ। এই মামলায় আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সমন্বয়ক নাই, কেউ সমন্বয়ক নাই। এটা যিনি আছেন উনি হলেন কলাবাগান থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, সমন্বয়ক না। এই ধরনের ঘটনায় আইন নিজের হাতে না তুলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেছে পুলিশ। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশুটিকে ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এদিকে এই ঘটনার বিচার দাবিতে শুক্রবার দুপুরে মাগুরা সদর থানা ঘেরাও এবং বিক্ষোভ করে স্থানীয় মানুষ। পরে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি শান্ত হয়। আমি কি জানতাম মানুষের সাথে এরকম হবে না, তাহলে তো মনে রাখতে দিতাম না। এভাবেই বৃহস্পতিবার বিলাপ করে কাঁদছিলেন ধর্ষণের শিকার শিশুটির মা। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় মাগুরার ৮ বছরের শিশু। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবারের অভিযোগের ভিত্তিতে শিশুটির বোনের স্বামী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় পুলিশের হেফাজতে। এদিকে শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয় জনতা এই ঘটনার বিচার দাবিতে মাগুরা সদর থানা ঘেরাও করে। এক পর্যায়ে তারা থানার ফটক ভাঙার চেষ্টা করে, পরে সেনাবাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়। অলরেডি সেই 2 জনকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। আমরা আমাদের পদক্ষেপ 100% গ্রহণ করেছি। আজকে জুম্মার নামাজের পরে হঠাৎ করে কিছু উচ্ছৃঙ্খল লোক আমাদের এই থানা ঘেরাও করে। এক পর্যায়ে যারা সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতায় আমরা এই ছত্রভঙ্গ করতে সক্ষম হয়েছি। এদিকে এই ঘটনায় ধর্ষকদের দ্রুত বিচার দাবি এলাকাবাসীর। ছেলের হলো স্ত্রী উঠে দেখছে যে আমার বোন এভাবে মাটিতে লুটিয়ে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। তাকে পেয়ে তার বউ হলো চিৎকার মারছে, ছেলের বউ চিৎকার মারলে সেই ছেলেই তাকে হলো আবার মারধর শুরু করছে যে তুই চিৎকার করছিস কেন। বাচ্চাটার সাথে যে ঘটনাটা ঘটেছে এ এলাকাবাসী হিসেবে আমরা পুরোভাবে ভালো করে শাস্তি চাই। অভিযুক্ত সজীব শেখের সাথে শিশুটির 14 বছর বয়সী বড় বোনের বিয়ে হয় 4 মাস আগে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুমিল্লার লালমায়ে চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাক প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে ওই তরুণীর বাবা বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। এই ঘটনায় মোহাম্মদ জাহাঙ্গীর নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর বাবা জানান, বৃহস্পতিবার সকালে বাক প্রতিবন্ধী মেয়েকে চিপস কিনে দেওয়ার কথা বলে নির্মাণাধীন ভবনের শ্রমিকদের রুমে নিয়ে যান জাহাঙ্গীর। বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে জাহাঙ্গীর ও বাহার মিয়াকে অপ্রীতিকর অবস্থায় দেখতে পেলে তারা সেখান থেকে পালিয়ে যায়। বিষয়টি থানায় জানালে পুলিশ অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। এদিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মিলনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর শিক্ষার্থী মিলনসহ তার 2 সহযোগীকে আসামি করে মামলা করেন। ধর্ষণ, নির্যাতন ও সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নারী সহিংসতার বিরুদ্ধে নারীরা নামে সংগঠনের কর্মীরা। শুক্রবার বিকেলে সংসদ ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করেন তারা। রাজধানীর লালমাটিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা তুলে ধরে কর্মীরা বলেন, সুপরিকল্পিতভাবে নারীদের ভয় দেখানোর চেষ্টা চলছে। বলেন, সব স্তরেই হয়রানি ও নির্যাতন চললেও উল্টো অপরাধকে উস্কে দেওয়া হচ্ছে। এসবের বিরুদ্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগও তোলা হয়। সাইবার বুলিং সহ সব ধরনের হেনস্থায় উপযুক্ত শাস্তির বিধান, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 5টি দাবি করেছেন প্রতিবাদকারীরা। অবস্থান কর্মসূচির পর বিক্ষোভ মিছিল নিয়ে মানিক মিয়া এভিনিউয়ের সড়কে প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা। নারীদের বিরুদ্ধে ধারাবাহিক হামলার বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ তারা গ্রহণ করেনি। অপরাধীকে আইনের আওতায় আনেনি, বরং তাদের নিষ্ক্রিয়তা এসব অপরাধকে আরো উস্কে দিয়েছে। ই-কমার্স ও এপ কমার্স ব্যবসায় নারীর অংশগ্রহণ বাড়ছে। অনলাইন ভিত্তিক 5 লাখ ফেসবুক পেজে 55% নারী। ই-ক্যাবের হিসেবে ই-কমার্স খাতে নারীর অংশগ্রহণ প্রায় 25%।
প্রায় ৮,০০০ কোটি টাকার বাজার নারী উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে। দেশের অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়লেও তাদের অর্থনৈতিক মুক্তি আসেনি বলে মনে করেন নারী অধিকার কর্মীরা। সুরভি ইয়াসমিন ৫ বছর ধরে ভ্রমণ ব্লগ করছেন, দেশের দর্শনীয় স্থান ঘুরে বেড়ান, একাই ছুটে চলেন দেশ থেকে বিদেশে। এরই মধ্যে ভ্রমণ করেছেন ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন সহ ৭টি দেশ। বিজ্ঞাপনী সংস্থার ৯টা ৫টার গদবাঁধা চাকরিতে টেকেনি বাউন্ডুলে মন, তাই হলেন পেশাদার ট্রাভেল ব্লগার। নারী হিসাবে তার এই পথ চলা সহজ ছিল না। তোমার কত দুঃসাহস যে তুমি একটাই মাত্র মেয়ে এরকম সোলো ট্রাভেল করছো, কই আর তো কাউকে দেখছি না। সবাই রান্নার ভিডিও করে, মেকআপের ভিডিও করে, লাইফস্টাইল, কিন্তু I always wanted to be out of the box. সাইক্লিং করা, বাইক চালানো, কোনো একটা দেশে গিয়ে সোলো এখন আমি বাইক চালাতে পারছি, আমি এখন ড্রাইভিং শিখছি। আমার প্ল্যানিং আছে যে আমি মার্শাল আর্ট শিখব। নারী এখন কেবল গৃহস্থলী কাজে সীমাবদ্ধ নয়, চাকরি ও ব্যবসায় পুরুষের পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠা করছেন। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের হিসাবে ই কমার্স খাতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ এখন প্রায় 25%। তবে ফেসবুক ভিত্তিক ব্যবসায় নারীরা এখন এগিয়ে। অনলাইন বেচা বিক্রির 5 লাখ ফেসবুক পেজে 55% নারী উদ্যোক্তা। ভালো চোখে দেখতে না, মেয়েরা কাজ করবে বাইরে, তাহলে বোধ হয় ভালো না। তো পরে যখন দেখলো যে না আসলে জিনিসটা ভালো, তখন পাশের যারা ছিল তারাও একটু একটু করে তারাও আমাদের দিকে আগায় আসলো। এক সময় চিন্তাও করতে পারি নাই মেলা করব, তাই না? এই যে এখন যেমন আমরা আসলাম, ঠিক এইরকম চেষ্টা করতেছে আপনার বাধা অতিক্রম করতে মেয়েরা। ই কমার্স খাতে বাজার 40,000 কোটি টাকার মতো, এর মধ্যে প্রায় 8,000 কোটি টাকার বাজার নারী উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে। নারী অধিকার কর্মীরা বলছেন, দেশের অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়লেও তাদের অর্থনৈতিক মুক্তি এখনো আসেনি। আমি আমার সন্তানের কি খাতে ব্যয় করব, মেয়ে হলে তাকে আমি উচ্চশিক্ষার জন্য ব্যবহার করব না তার বিয়ের জন্য আমি করব, এই যে একটা তার স্বাধীনতা, এবং আমি একটা সঞ্চয় করব, সঞ্চয় করে আমি সেই অর্থটা আবার আমি কাজে লাগবো, এই স্বাধীনতাটা কিন্তু এখনো মেয়েদের নাই আর কি। নারী অধিকার কর্মীরা বলছেন, উন্নয়নের সংগ্রামে নারীর অংশগ্রহণ অস্বীকার করার উপায় নেই। তাই নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে নারী পুরুষের পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা জরুরি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখনও পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে বের হতে পারেনি সমাজ। এই কারণেই সাম্প্রতিক সময়ে দেশে উদ্বেগজনকভাবে নারী নিপীড়নের ঘটনা বেড়েছে। এই মত জুলাই আন্দোলনের নারী নেত্রীদের। পরিস্থিতি উত্তরণে সব রাজনৈতিক দলের নারী সদস্যদের এক হওয়ার আহ্বান তাদের। বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ব্যর্থ হবে রাষ্ট্র। 24-এর গণঅভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ব্যাপক প্রশংসা কুড়ায়। এর ফলে স্বৈরাচার বিরোধী আন্দোলন ভিন্ন মাত্রার গতি পায় বলেও মনে করেন অনেকে। সম্মুখ সারিতে থেকে এসব নারী লড়েছেন প্রশাসন আর ক্ষমতাবানদের বিরুদ্ধে। এমন ভূমিকার পরও নারীদের উপর সহিংসতা থামছে না। বিশেষ করে রাজধানীর লালমাটিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেনস্থা আর মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নারীদের বেশ কয়েকজন যোগ দিয়েছেন তরুণদের নতুন রাজনৈতিক দলে। তাদের মতে এর পেছনে সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতা অনেকটাই দায়ী। বলছেন, নিপীড়ন সহ সব বৈষম্য দূর করতে এগিয়ে আসতে হবে নারীদেরই। এই ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের নারীরা আসলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মত পথ ভিন্ন থাকতে পারে, কিন্তু নারীর অধিকার এবং নারীর আসলে একটা সুন্দর পরিবেশ এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আমরা নারীদের জন্য যে বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ বিনির্মাণ করতে গেলে আমাদের রাজনৈতিকভাবে সদিচ্ছার প্রয়োজন। এনসিপির এই নেতারা বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোর বিচার জরুরি। জনসংখ্যার অর্ধেককে নিরাপত্তা দেয়া না গেলে রাষ্ট্রই ব্যর্থ হবে। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, মানে আমরা ওই জায়গাটা থেকে কিছু ক্ষেত্রে এখনো হলো গিয়ে বের হয়ে আসতে পারিনি, এবং হলো গিয়ে নারীদের যে মতামত প্রকাশের একটা অধিকার আছে, সেই ব্যাপারটা কিছু ক্ষেত্রে হয়তো আমরা এখনো হলো গিয়ে আমাদের মধ্যে ওই মানার যে ক্ষমতাটা, সেটা আমাদের মাঝে হলো গিয়ে আসেনি। নারীর প্রাপ্য অধিকার আর নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন বলেও জানিয়েছেন এই তরুণ নেতারা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী বা সমন্বয়ক পরিচয় ব্যবহার করে কেউ অপকর্ম করলে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে দলের প্রথম সাধারণ সভায় একথা বলেন তিনি। দলে যারা অর্থায়ন করছে নিরাপত্তার স্বার্থে তাদের পরিচয় প্রকাশ সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। আত্মপ্রকাশের এক সপ্তাহ পর রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
দেশজুড়ে চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কঠোর হতে হবে। এ সময় নিজ দলের নারী নেতৃত্বের ওপর সাইবার বুলিংয়ের অভিযোগও আনেন তিনি। যারা নারী সদস্যবৃন্দ রয়েছে খুবই স্পেসিফিকভাবে তাদেরকে চিহ্নিত করে সাইবার জগতে নানা ধরনের অপপ্রচার চলছে, বুলিং চলছে এবং এক ধরনের হেনস্থার মধ্য দিয়ে তাদেরকে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিগত ফ্যাসিবাদী সরকার, তাদের কর্মী, সেই সকল মানুষরা এই কার্যক্রমে অনেক বেশি যুক্ত হচ্ছেন। দলের অর্থায়নের বিষয়ে নাহিদ বলেন, নানা মহল থেকে অনেকেই অর্থায়ন করছে, কিন্তু নিরাপত্তার কারণে তাদের পরিচয় প্রকাশ করা সম্ভব নয়। যে কেউ এখানে অংশীদার হতে পারেন। আমাদেরকে কারা সহযোগিতা করতেছে আর্থিকভাবে, আমরা যদি তাদের নাম প্রকাশ করি, তারা যে কোনো ধরনের ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা সরকার থেকে দিতে হবে। আসলে সেই কালচার তো আসলে বাংলাদেশে এখনো তৈরি করা যায় না, কিন্তু আমরা চাই সেই কালচারটা হোক এবং সকল রাজনৈতিক দলই সেই সংস্কৃতি গ্রহণ করুক। এদিকে নির্বাচনের আগে জুলাইয়ের বিচার ইস্যুতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, নির্বাচন পিছিয়ে নেয়ার জন্য জুলাইয়ের বিচার প্রসঙ্গ আগে আনেননি তিনি। বলেন, এখনো অনেক লাশের পরিচয় মেলেনি, বিবেকবান যে কেউ আগে এর বিচারই চাইবে। আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, নির্বাচন কেন্দ্রিক একটা শব্দ আসলে কেন তারা শুধু নির্বাচন পিছানোর ভয়টা করে? কেন শুধুমাত্র আমাদের মাথায় একটা নির্বাচন হবে, আমরা দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতায় যাব, এই চিন্তাটা কেন কাজ করে? এদিকে আগামী সোমবার জুলাইয়ে হতাহতদের জন্য ও মঙ্গলবার রাজনীতিবিদ ও বিশিষ্ট জনদের জন্য ইফতারের আয়োজন করেছে এনসিপি। একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সকল শহীদ পরিবার। স্থলবন্দর দিয়ে গত 6 মাসে যাত্রী পারাপার কমে গেছে 80%। আমদানি রপ্তানি কম হওয়ায় কমেছে রাজস্ব আয় অর্ধেকেরও বেশি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানিকারক, রপ্তানিকারক ও ব্যবসায়ীরা। এছাড়াও বেকার হয়ে পড়ছেন বন্দরের শ্রমিকেরা। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে প্রতিদিন যাতায়াত করত 5 থেকে 8,000 পাসপোর্ট যাত্রী, আর 600 থেকে 900 ট্রাক যাতায়াত করত নিয়মিত। তবে 5 আগস্টের পর থেকে কমতে শুরু করেছে আমদানি রপ্তানি সহ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন বলছে, বর্তমান পরিস্থিতিতে যাত্রী পারাপার 80% কমেছে। প্রায় 80% যাত্রী যাতায়াত কমে গিয়েছে, যেটা ভিসা শিথিলতার কারণে। সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়েও কমেছে যাতায়াত। গত বছর দিনে 1,500 যাত্রী যাতায়াত করলেও বর্তমানে তা নেমেছে 200 জনে। বয়োজ্যেষ্ঠ 65 আপ, যাদের পুরাতন টুরিস্ট ভিসা ছিল তারা, এবং বর্তমানে যে ইন্ডিয়াতে কিছু কুম্ভ মেলার দর্শনার্থী তীর্থ বিষয়ে মানুষ যাওয়া আসা করছে। দর্শনা ইমিগ্রেশন দিয়ে দিনে 4,000 যাত্রী যাতায়াত করলেও বর্তমানে যাচ্ছেন মাত্র 120 জন। গত জানুয়ারিতে রাজস্ব আয় ছিল 2,65,000। এবছর জানুয়ারিতে তা নেমেছে 1,32,000 টাকা। যাত্রীদের যত যাত্রী বেশি আসা যাওয়া করবে তার উপর বেশি নির্ভর করে। যাত্রী ইদানিং খুব কম আসা যাওয়া করার কারণে এই রেভিনিউ অনেকটা কমে গেছে। সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি না কমলেও অস্বাভাবিক হারে কমেছে যাত্রী পারাপার। ভিড় ছিল অনেক, 2 ঘন্টা 3 ঘন্টা বোর্ডে লাগে, এখানে তো 2 মিনিট কাম হয়ে যায়। দিনাজপুরের হিলি স্থলবন্দরেও পণ্য আমদানি রপ্তানি অর্ধেকে নেমেছে। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতের সাথে কমেছে আমদানি রপ্তানি। অতিরিক্ত টাকা আদায়কে কেন্দ্র করে বন্ধ ভুটানের পাথর আমদানি। এতে বেকার হয়ে পড়ছেন শ্রমিকরা। আসলে শ্রমিক আমরা কাজ করে খাই, এখন কাজ বন্ধ হয়ে গেছে, মনে গাড়ি কম আসতেছে। ভারত ভিসা কম দেয় আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার কমেছে 80%। প্রতিদিন 600 থেকে 700 যাত্রী পারাপার হলেও এখন তা কমে দাঁড়িয়েছে 150 জনে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. রহিম। রহিম, আমদানি রপ্তানি কমায় বন্দরে কতটা প্রভাব পড়েছে, আর ব্যবসায়ীরা কি বলছেন? আমি বলে রাখি যে আমি এখন দাঁড়িয়ে আছি দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল। যে বেনাপোল স্থলবন্দরটি যেমন সবসময় যানজট যুক্ত বা পাসপোর্ট যাতায়াতে যেমন কল্যাণযুক্ত থাকতো, সেই বেনাপোল বন্দর যেন তৈরি হচ্ছে না, বেনাপোল বন্দর যেন অচেনা রূপ নিয়েছে। আমদানি রপ্তানি বাণিজ্যের বিষয়টি যেটা আমি প্রথমত বলে রাখি যে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন যেখানে 5 থেকে 700 ট্রাক আমদানি রপ্তানি হয়ে থাকতো, আর পাসপোর্ট যাত্রী ওখানে প্রায় 5,000 থেকে 7,000 পাসপোর্ট যাত্রী বেনাপোল স্থলবন্দর দিয়ে যাতায়াত করে থাকতো। সেক্ষেত্রে বর্তমানে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি যেমন কমেছে, পাসপোর্ট যাত্রী যাতায়াত তেমন কমেছে। আমি এই বিষয়ে কথা বলেছি আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টদের সাথে। আমদানি
আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট তারা যেটা বলেছে, বিশেষ করে আমদানি অনেকটা আগের তুলনায় স্বাভাবিক থাকলেও রপ্তানি অনেকটা কমে গেছে। সেক্ষেত্রে বেনাপোল বন্দর দিয়ে প্রায় 40% রপ্তানি কমেছে। তবে তুলনামূলকভাবে গড়ে বাংলাদেশে যে বহির্বিশ্ব থেকে বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে থাকে, সেক্ষেত্রে ভারত হয়ে যেমন অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা সব বহির্বিশ্ব থেকে যে পণ্যগুলো ভারত হয়ে বাংলাদেশে আমদানি বা রপ্তানি হয়ে থাকে, সেই পণ্যগুলো মালদ্বীপ দিয়ে আসা যাওয়া করছে। সেই কারণেই বেনাপোল বন্দরে রপ্তানি অনেকটা কমেছে, তবে আমদানি অনেকটা স্বাভাবিক হয়েছে। আর পাসপোর্ট যাত্রীর বিষয়টি আমি বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে যেটা বলেছি, ভিসা জটিলতার কথা বলেছেন বা বিভিন্ন কারণে যে 5 তারিখের পর থেকে দেশের বিদ্যমান পরিস্থিতিতে, আমি আজকে সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান করছি। সেখানে দেখছি নামে মাত্র আমি কিছু কুকুর শুয়ে দেখতে, মানুষ একটা টোটাল বেনাপোল বন্দরটা যেমন ফাঁকা দেখছে। মানে যে সড়কটি সবসময় মানুষ শত শত মানুষ কিন্তু যাতায়াত করতো, পণ্যবাহী ট্রাকে যানজট থাকতো, সেই সড়কটি যেগুলো এখন টোটাল চেনা একটা অচেনা হয়ে গেছে। আপনি দেখছেন যে পুরো ফাঁকা। এটা আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল, যে বেনাপোল বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করে, আমদানি রপ্তানিবাহী পণ্যবাহী ট্রাক চলাচল করে, সেই দৃশ্যটি এখন যেন মরুভূমিতে পরিণত হয়েছে। অর্থাৎ যত দিন গড়াচ্ছে, আমি এই বিষয়ে ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আমাকে যেটা জানিয়েছেন, অর্থাৎ ভারত সরকার যে ভিসার মেয়াদটা ছিল এই ফেব্রুয়ারি বা মার্চের 15 তারিখ পরে মেয়াদ অনেকটা শেষ হয়ে যাবে। শুধুমাত্র কিছু বিশেষ ক্ষেত্রে যারা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছে, এই বিশেষ কিছু চিকিৎসার জন্য যারা যাচ্ছে তাদের ভিসা ইস্যু করছে। এই কারণেই নামে মাত্র একজন যাত্রী যাতায়াত করছে। গতকালকে আমরা একটা হিসাব নিয়ে যেটা দেখেছি, ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে যে 705 জন যাত্রী ভারতে গেছে, আর ভারত থেকে 331 জন যাত্রী এসছে। আর গত পরশু মাত্র 550 জন যাত্রী ভারতে গেছে, আর ভারত থেকে এসছে মাত্র 333 জন। এইভাবে যত দিন গড়াচ্ছে বেনাপোল পেট্রোপোল ইমিগ্রেশন যে যাত্রী যাতায়াত কমছে বা আমদানি রপ্তানি অনেকটা কমছে। দেশের বিরাজমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হয়তো এই আমদানি রপ্তানি বা পাসপোর্ট যাত্রী এমন থাকবে বলে জানিয়েছেন বেনাপোল বন্দরের সাথে সংশ্লিষ্টরা। এই ছিল সর্বশেষ। আমি আপডেট খবর পরবর্তী সংবাদে জানাতে পারবো। বেনাপোল থেকে জানাচ্ছেন সহকর্মী এম এ রহিম। ঈদুল ফিতরকে সামনে রেখে দেশ জুড়ে চলছে কাপড় কেনাকাটা। মার্কেট ও শপিং মলগুলোতে বাড়ছে ভিড়, যদিও ক্রেতারা দাম বেশি হওয়ার অভিযোগ করছেন। আসছে ঈদ, রাজধানীর বিভিন্ন বিপণী বিতান ও শপিং মলগুলোতে বাড়তে শুরু করেছে ক্রেতার ভিড়। নিউ মার্কেট, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কের মতো বড় মার্কেটগুলোতেই ভিড় একটু বেশি। এবারের ঈদে নারীদের জন্য কাফতান কাট, কুঅর্ড সেট, ফ্লেয়ার ড্রেস এবং নকশা করা কুর্তার চাহিদা বেশি। বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলোতেও দেখা গেছে ডিজাইনের নতুনত্ব। তবে বিগত বছরগুলোর তুলনায় দাম বাড়ার অভিযোগ ক্রেতাদের। কোয়ালিটির মধ্যে রিজনেবল প্রাইসে, তো ফ্যাব্রিকটা যাতে ভালো হয়, একটু কমফোর্টেবল হয় এরকম ড্রেস। থাইল্যান্ডের ড্রেস, এই ড্রেসে আমি আরেক মার্কেটে দেখেছি এবং ডিরেক্ট থাইল্যান্ড থেকেও নিয়ে এসেছে আমার পরিচিত একজনই। বেশি হলে বড় জোর 2000 টাকা বা 2500 টাকা হবে, সেই জামার উপরে লিখে রেখেছে 13,000 টাকা। কিনতেই হবে, বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি মেম্বার আছে, যার সামর্থ্য অনুযায়ী দোকানে টোকানে তো ভিড় তো আছেই। পণ্য আমদানির খরচ এবং ডলারের দাম বাড়ার কারণে বেড়েছে কাপড়ের দাম, বলছেন ব্যবসায়ীরা। এখন ক্রেতার সংখ্যা কিছুটা কম হলেও আগামী কয়েকদিনের মধ্যে ক্রেতা বাড়ার আশা করছেন বিক্রেতারা। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো, বাট হোপিং ফর দ্য বেস্ট। নেক্সট কয়েক রোজায় হয়তো বা সেলস আরও বাড়বে। পাকিস্তানি ড্রেস অনেক আসছে, ইন্ডিয়ানও আসছে, ইন্ডিয়ানটা একটু কম আসছে, বাট পাকিস্তানিগুলো অনেক আসছে। প্রাইস মোটামুটি কমই আছে। এখন তো সব কিছুরই একটু দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, তো সেক্ষেত্রে একটু আমাদের কালেকশনের দাম একটু আর কি বাড়া আছে আর কি। ফুটপাত থেকে শুরু করে অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলোতেও বাড়ছে বিক্রি। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট চট্টগ্রামে 8 থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে বলে মনে করছে পুলিশ। 5 দিন আগে সাতকানিয়ায় গণপিটুনিতে জোড়া খুনের সময় ঘটনাস্থল থেকে উদ্ধার একটি পিস্তল থানার লুণ্ঠিত অস্ত্র বলে শনাক্ত হয়। লুণ্ঠিত 161টি অস্ত্র গত 7 মাসেও উদ্ধার করতে পারেনি চট্টগ্রামের পুলিশ। গেল সোমবার রাতে চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে নিহত হয় জামাতের 2 কর্মী। স্থানীয়দের উপর গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেছিল ওই জামাত কর্মীরা। পরে মরদেহের পাশে যে পিস্তল পাওয়া গেছে তা থানার লুণ্ঠিত অস্ত্র হওয়ায় শঙ্কিত পুলিশও। এই অস্ত্রগুলো যাতে কোনোভাবেই পেশাদার অপরাধীদের কাছে না পৌঁছায় সে ব্যাপারে আমাদের একটা তৎপরতা রয়েছে। আর আমরা গোপনে যে তথ্য সংগ্রহ, কাদের কাছে এই অস্ত্রগুলো যেতে পারে
সেগুলো আমরা কালেক্ট করছি। পুলিশ বলছে গত ৫ আগস্টের অভ্যুত্থানের সময় নগরের ৮ থানা ও ফাঁড়ি থেকে লুট হয় ৩০০ পিস্তল সহ মোট ৯৪৮টি অস্ত্র ও ১২,০০০ গুলি। সাতকানিয়ায় সোমবার উদ্ধার পিস্তলটি ছিল ব্রাজিলিয়ান টরাস TAH মডেলের। ৬ ইঞ্চির ছোট এই পিস্তলে দুটি ম্যাগাজিনে রাখা যায় ১৭ রাউন্ড গুলি। এই পিস্তল নগর পুলিশের কোতোয়ালি থানা থেকে লুট হয়েছিল বলে বডি নাম্বার মিলিয়ে নিশ্চিত হয় পুলিশ। এটা সিএমপির কোতোয়ালি থানার লুট হয়ে যাওয়া অস্ত্র। ওই অস্ত্রটায় গুলি করতে করতে অস্ত্রটা শেষ হয়ে গিয়েছে। তো আমাদের লুট হয়ে পুলিশের অস্ত্রগুলো যে ওইখানে প্রদর্শিত হলো, অনেকগুলো অস্ত্র প্রদর্শিত হয়েছে, সেই অস্ত্রগুলো আমাদের পুলিশের অস্ত্রের ন্যায় যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা বলেছে যে একই রকমের পিস্তল। থানা থেকে লুণ্ঠিত ৭৮৭টি অস্ত্রের মধ্যে সোমবার পর্যন্ত অস্ত্র উদ্ধার হয় ৬২৬টি। বাকি ১৬১ অস্ত্র এখনও উদ্ধার না হওয়ায় জনমনে উদ্বেগ আছে বলে স্বীকার করেছে পুলিশ। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সাতক্ষীরা জেলার ১.৫ লাখের বেশি মানুষের জীবিকা সুন্দরবন ঘিরে। সম্প্রতি সুন্দরবনে আবারও বেড়েছে বনদস্যুদের তৎপরতা। জেলে ও বাওয়ালিদের জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করছে তারা। তাই তো জিম্মি হওয়ার ভয়ে অনেকে ছাড়ছেন পেশা, অনেকে আবার দাবি করেছেন কঠোর প্রশাসনের পদক্ষেপের। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩২টি দস্যু বাহিনী আত্মসমর্পণ করে সুন্দরবনে। দস্যুমুক্ত ঘোষণা করা হয় সুন্দরবনকে। বনজীবীরা এই সময়ে স্বাচ্ছন্দ্যে মাছ, কাঁকড়া, মধু ও গোলপাতা আহরণ করতে পারতেন। তবে গত ৬ মাসে বনদস্যুদের তৎপরতা আবারও বেড়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে। গত জানুয়ারিতে জিম্মি হওয়া ১৫ জেলের ৯ জনই সাতক্ষীরার। অপহরণের ১৭ দিন পর জনপ্রতি প্রায় ৩ লাখ টাকা মুক্তিপণে মেলে মুক্তি। বাঘের ভয়, এদিকে নদীতে কুমিরের ভয়, আবার এদিকে ডাকাতির ভয়। কোন ভাবে থাকবো আমরা? বড় ডাকাতি আমাদের তুলে নিলে একজনের নিয়ে জিম্মি করে রাখলো। এবার বাড়ি ফোন করে বলে দিলে যে আমাদের ৫০,০০০ টাকা দিতে হবে, মাথা পিছু ১০,০০০ করে টাকা দিতে হবে। অনেক জনদস্যু বেড়ে গেছে এবং অনেক টুরিস্ট, অনেক জেলেরা আতঙ্কের ভিতরে আছে। এছাড়া সুন্দরবনকে ঘিরে পর্যটন শিল্পে জড়িত প্রায় ৫০,০০০ মানুষ। বনদস্যুদের তৎপরতা বাড়ায় পর্যটক কমে যাওয়ায় হুমকিতে এই খাতের সংশ্লিষ্টরাও। যারা টুরিস্টের ব্যবসা করি, আমাদেরও টুরিস্টের উপরে ব্যাপক ধরনের একটা চাপ পড়ে গেছে। যেমন এই সংবাদ কেউ পাইলে সুন্দরবনে আসতে ভয় পাচ্ছে, যার জন্য আমরাও খুব লসের সম্মুখীন হয়ে গেছি। বনদস্যু হান্নান বাহিনীর ৫ সদস্যকে গত মাসে বাগেরহাটের রামপাল থেকে আটক করে কোস্টগার্ড। এদিকে বনদস্যুদের তৎপরতায় উদ্বিগ্ন খোদ প্রশাসন। বনদস্যু বা জলদস্যু তার কথা বলা হয়, সেটি বেড়ে গিয়েছে বলে সবাই দাবি করছে। তো তার প্রেক্ষিতে আমরা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এবং জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এটা উত্থাপন করেছি এবং আমাদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং তার অগ্রগতিও প্রতীয়মান হয়েছে। স্থানীয়রা বলছেন, গত ৭ মাসে অর্ধশতাধিক জিম্মির ঘটনায় অপহরণের শিকার হয়েছেন সাতক্ষীরার ৩ শতাধিক জেলে। তবে এমন তথ্য নেই পুলিশ ও বন বিভাগের কাছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেরপুরে আগুনে পুড়ছে গারো পাহাড়ের ২০ থেকে ২৫টি জায়গা। বাতাসের তোড়ে প্রবল বেগে ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে বনের লতাপাতা, ক্ষুদ্র প্রাণী ও বনজ গুল্মলতা পুড়ে নষ্ট হচ্ছে ভারসাম্য। হুমকির মুখে পড়েছে বন্যপ্রাণীদের জীবন ও জীববৈচিত্র্য। শেরপুরে গারো পাহাড়ে রয়েছে সবুজ লতাপাতার ছোট ছোট ওষুধি গাছ, আছে অনেক কীটপতঙ্গ ও ক্ষুদ্র জীব। লতাপাতা খেয়ে খাবারের চাহিদা মেটায় হাতিসহ ছোট বড় বন্যপ্রাণী। কিন্তু গত কয়েকদিন ধরে গারো পাহাড়ের কাংসা ইউনিয়নের কয়েকটি জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে। বিস্তীর্ণ বনভূমির প্রাণী লতাপাতা পুড়ে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। নেবানোর মতন কোনো যন্ত্রপাতি নাই। দেখা গেছে যে গাছের ডালপালা দিয়ে আমরা অনেক সময় চাপায় করি, এরপরে দেখা গেছে যে আগুনের ধারে কাছে যাওয়া যায় না, তখন আমরা কিছু ফায়ার লাইন করে দেই। শুকনো মৌসুমে পড়ে থাকা পাতায় দেয়া আগুন দ্রুত ছড়াচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবেই বনে দেওয়া হয়েছে আগুন। বিশেষ গোষ্ঠী বা মহল তাদের নিজেদের স্বার্থ, অর্থাৎ পাহাড়ের গাছ এবং অন্যান্য যে খনিজ সম্পদগুলো রয়েছে সেগুলো চুরি করার উদ্দেশ্যে এই কাজগুলি করে থাকে। পাহাড়গুলোতে দেখা যায় যে আগুন লাগে, যারা রাস্তা দিয়ে যায়, দেখা যায় পিকনিক স্পটে যায়, তারপর মানুষজন আসে, তারা বিড়ির আগুন ফেলে। এই পাহাড়গুলোতে আমগুলো এই যে গাছপালা এবং এই যে গরু বাছুরের ঘাস নষ্ট হয়ে যাইতেছে। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করছে বন বিভাগ। জনসচেতনতা বাড়াতে এলাকা জুড়ে চলছে মাইকিং।
এই আগুন গজারি বনের এটা এই শুষ্ক মৌসুমে এটা আগুন লেগেই থাকে সার্বক্ষণিক। আমরা চেষ্টা করি সার্বক্ষণিক যেন আগুন এটা নিয়ন্ত্রণে আনার জন্য। দ্রুত আগুন নেভানো না গেলে বনের লতাপাতা কীটপতঙ্গও বিলুপ্তের শঙ্কা করা হচ্ছে। এছাড়া পরিবেশের ভারসাম্য পড়বে চরম হুমকিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অলিগলির নিয়মিত ইফতার বাজারের পাশাপাশি চট্টগ্রামে অভিজাত রেস্তোরাঁয় বাহারি ইফতারও এখন আলোচনায়। খাবারের গুণগত মানের কারণে বিত্তবানদের পছন্দের শীর্ষে এসব ইফতার। দেশি বিদেশি বিভিন্ন পদের ইফতারে জমে উঠেছে ইফতার বাজার। ঐতিহ্যবাহী ইফতারের পাশাপাশি কয়েক বছর ধরে চট্টগ্রামে নজর কেড়েছে অভিজাত রেস্তোরাঁয় বাহারি ইফতার আয়োজন। আরাবিয়ান, তার্কিশ ও উপমহাদেশীয় ইফতারের বাহারি পসরা নিয়ে এবারও হাজির তারা। 40 থেকে 100-র বেশি নানা পদের ইফতারে অভিজাত শ্রেণীর গ্রাহকদের কাছে আস্থার শীর্ষে। বিশেষ করে রেশমি জিলাপি ও তার্কিশ ইফতারির জন্য নজর কেড়েছে নগরীর তারকা হোটেলগুলো। বাকলাভা, বালা আল শাম, কুনাফা, বাসবোসা, উমালি এমন ব্যতিক্রমী নামের ইফতারি মিলছে একই ছাদের নিচে। দামগুলো কম্পেয়ার করে দেখেন, হ্যাঁ, অন্যান্য অনেক ভালো মানে অনেক সাধারণ হোটেলগুলোতে এরকমই দাম থাকে প্রায় সময়। সার্ভিসটাও খুব ভালো, সব কিছু ফ্রেশ থাকে, এটা একটা রিলায়েবল আর কি, যার কারণে এখানে আমরা ইফতারের বাজারটা করতে আসি। প্রতিদিন ইফতার বাজারের পাশাপাশি এসব তারকা হোটেলে থাকছে বুফের আয়োজন। তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় শতপদের এসব বুফেতে অনেকেই আসছেন পরিবার নিয়ে। অনেক রকমের আইটেমস একসাথে পাওয়া যায়, প্লাস ওরা অনেক কার্ড অফার্সও দেয়। সো ফ্যামিলির সাথে একসাথে খুবই রিজনেবল প্রাইসে এনজয় করা যায়। পেরেন্টসগুলো সবসময় ভ্যারাইটিস নিয়ে আসে, ওরা এক ফিস্ট কখনো রিপিট করে না, ডিফারেন্ট আইটেম নিয়ে আসে। এদিকে অভিজাত ইফতারের দামের সাথে মান বজায় রাখতে তৎপর হোটেলগুলো। মুনাফার চেয়ে তাই গ্রাহক সন্তুষ্টির দিকেই নজর তাদের। আমরা চিটাগংয়ের বিফ লাভার, সো বিফের অনেকগুলো আইটেমও আছে। আমাদের যে নতুন সংযোজন যেটা বললাম, ওখানে আমরা বেশ কয়েকটা বিফের আইটেমও রেখেছি। ইফতার এবং বুফে ডিনারের সাথে সেখানে আমাদের যেমন আমরা এবার যোগ করছি স্কচ এগ, যেটা আনএক্সপেক্টেড, যেটা ইউরোপে সবচেয়ে বেশি চলে। যেমন ক্রাশ চিকেন, যে ক্রাশ চিকেনটা স্পেশালি কর্নফ্লাক্স দিয়ে কর্নফ্লাক্স গ্রাইন্ড করে আপনার ক্রাশ চিকেনটা করা হয়। রমজান জুড়ে চট্টগ্রামের এসব অভিজাত হোটেলের ইফতার আয়োজনে থাকছে বিশেষ ছাড় ও অফার। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।